একইভাবে দেখো আমরা যদি এই জায়গায় এই কাজটাই করি, যে কাজটা এখানে করেছি এই কাজটাই আমি এটার জন্য করব। এইচ গার্ডের জন্য আমি মুছিয়ে দিলাম, আর আর গুণ করি, দেখো আর আর গুণ করি এস এ ডট ইকুয়াল টু ই ইনটু এ ডট জেড, এ ডট জেড। ওকে, এবার লক্ষ্য করো এস এ ডট, ওই যে একই ভাবে আমরা মূলবিন্দু অর্থাৎ সি বিন্দু থেকে, এখানে মূলবিন্দু মানে সি বিন্দু, সি বিন্দু থেকে সকল দূরত্ব যদি আমরা চিন্তা করি তাহলে এস এ ডট, দেখো এস এ ডট এই দূরত্বটা আমরা সি বিন্দুর সাপেক্ষে চিন্তা করব, তাহলে আমি বলতে পারি সিএস প্লাস সি এ ডট, তাহলে আমি লিখতে পারি সিএস প্লাস সি এ ডট, রাইট? আচ্ছা, আর ও পাশটায় ই ইনটু এ ডট জেড, দেখি এ ডট জেড কি, এই যে এ ডট জেড সি বিন্দুর সাথে যদি আমি চিন্তা করি তাহলে সি জেড প্লাস সি এ ডট, দেখো তাহলে সি এ ডট প্লাস সি জেড, এটা আমি এভাবে লিখতে পারি। ওকে, এবার আসো দুইটাতেই সমপরিমাণ ক্যালকুলেশন করেছি, আরো একটু করি। সিএস সিএসসি থাকলো মাইনাস সি এর দূরত্বটা কত, এই যে এই সি থেকে এ পর্যন্ত দূরত্ব আমি বলেছিলাম যে উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্ত ভাবো একটু, উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষদ্বয়ের দূরত্ব ছিল বৃহৎ অক্ষ, এবং বৃহৎ অক্ষকে আমরা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যকে আমরা 2 এ ধরেছিলাম। এখানেও শীর্ষদ্বয়ের দূরত্বই কিন্তু আর অক্ষ মানে বৃহৎ অক্ষ, এবং তার দৈর্ঘ্য টুয়াইসে, তাহলে কি সি এ কি এ, এই সি এ ডট কি এ, স্থানাঙ্কের বিবেচনায় সি এ ডট মাইনাস ধরবো, এ কে মাইনাস ধরবো, কিন্তু এখানে দূরত্বের বিবেচনায়, তাহলে সি এ ইকুয়াল টু সি এ ডট ইকুয়াল টু এ, তার মানে আমি বলতে পারি সি এ অর্থাৎ মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব ইকুয়াল টু সি এ ডট একই দূরত্ব, এবং এটা কিন্তু এ, কারণ এ এ ডট, এ এ ডট ইকুয়াল টু 2a, এই যে আর অক্ষের দৈর্ঘ্য এ এ ডট ইকুয়াল টু 2a, বুঝতে পেরেছো? তাহলে যদি এখানে সি এ যদি এ হয়, এ বসিয়ে দিলাম ইকুয়াল টু ই ইনটু এখানে সি এ মাইনাস সি জেড, এরকম করে লিখলাম, এই যে দেখো। ওকে, একই কাজ এ পাশে করি, দেখো এ পাশে কি হয়, সিএস সিএস থাকলো প্লাস সি এ ডট এ ইকুয়াল টু এখানে ই ইনটু সি এ ডট ই থাকলো এখানে এ প্লাস সি জেড। বাস, এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করো, এটাকে 2 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করো। এখন আমরা কি করব, 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করব। দেখো 1 আর 2 যদি যোগ করি, এপাশে আসলে ব্র্যাকেট দেওয়া না দেওয়া সমান কথা, ব্র্যাকেট দেওয়া না দেওয়া সমান কথা। আচ্ছা, তাহলে দেখো এইটুকুর সাথে যদি এইটুকু যোগ করি, a আর এই মাইনাস a ক্যান্সেল, তাহলে 2cs, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 2cs 2 ইনটু cs ইকুয়াল টু, ওই পাশের জন্য e কমন আছে, e আগে লিখে নিলাম। এবার দেখো এটা আর এটা যদি যোগ করি, cz cz ক্যান্সেল, তাহলে a যোগ a তার মানে 2a, ব্র্যাকেটের দরকার নেই, আমরা এখানে লিখে দিতে পারি 2a e ইনটু 2a। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো c, এই যে 2 2 কিন্তু বাদ, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ দিলে cs ইকুয়াল টু ae। এই জায়গাটা একটু ভালো করে মার্কিং করে রাখি আমরা, কেন এটা আবার পরবর্তীতে দরকার হবে, আর তোমরা বুঝতেই পারছো মনে হয় যে এটা কেন দরকার হবে। cs কি, এই যে মূলবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, যখন আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব তখন তো y অক্ষ থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্বটা দরকার হবে উপকেন্দ্র ভুজ পাওয়ার জন্য, কাজেই আমি মার্কিং করে রাখলাম। ওকে, আমরা cs পেয়ে গিয়েছি কিভাবে, 1 এবং 2 যোগ করে। এবার আমরা বিয়োগের কাজটা করে ফেলি, তো সেক্ষেত্রে 1 থেকে 2 বিয়োগ করলে দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি, cs cs কাটা যাবে, মাইনাসে আর এটা হবে মাইনাস, মাইনাস 2, তো মাইনাস চলে আসবে। এজন্য আমরা কি করব, 2 থেকে 1 বিয়োগ করব, যাতে মাইনাসটা না আসে, মাইনাস একটা ঝামেলার বিষয়, মাইনাস না আসাটাই ভালো, রাইট? এজন্য আমরা কি করব, 2 থেকে আমরা বিয়োগ করব 1, 2 থেকে যদি 1 বিয়োগ করি কি আসে আসলে, দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস cs হবে, প্লাস cs মাইনাস cs কাটা a, আর এটা প্লাস a, তার মানে কি 2a, এর পাশে চলে আসলো 2a, আর ওই পাশটাতে দেখো ই তো কমন, এখন আমরা কি করব, দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর a মাইনাস হবে, a আর এই a কাটা যাবে, 2cz হবে 2cz, রাইট? এবার 2 দ্বারা উভয় পক্ষে যদি আমরা ভাগ করি তাহলে হয় a ইকুয়াল টু e ইনটু cz, অতএব cz ইকুয়াল টু, এই যে cz ইকুয়াল টু a বাই e। এইটাও আমাদের মার্কিং করে রাখতে হবে, কেননা এটাও এক সময় দরকার হবে
আর আমার মনে হয় যে তোমরা বুঝতেই পারছো যে কি দরকার হবে। সিজের দূরত্বটা দেখো, এই যে মূল বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, দেখো মূল বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, কাজে নিয়ামক রেখার সমীকরণ যখন আমাদের দরকার হবে তখন এই দূরত্বটা দরকার হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলো আমরা এই অধিবৃত্তের সমীকরণ প্রতিপাদনের যে মূল কাজটা আমরা কিন্তু করে ফেলেছি। এখন সমীকরণ প্রতিপাদন করার জন্য যে কোনো সমীকরণে চলকের দরকার, কিন্তু আমাদের চলক কই, এক্স ওয়াই কই, নাই। তো এই জন্য কি করতে হবে, অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিব যার ভুজ হবে এক্স, কোটি হবে ওয়াই। তাই করেছি আমরা পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রেও, রাইট? সো আমরা অধিবৃত্তের উপর এখন যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিব। মনে করি অধিবৃত্তের উপর এরকম একটা বিন্দুর স্থানাঙ্ক, অধিবৃত্তটা আরেকটু আমি বাড়িয়ে দিলাম, এদিকে আরো একটু বাড়িয়ে দেই, এদিকে যাইব, আর এক্স অক্ষটাও আরেকটু বাড়িয়ে দেই হিসাবে সুবিধার্থে। ধরো অধিবৃত্তের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমি পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। আমি যদি এই এস এর সাথে পি যোগ করে দেই, দেখো এস পি যোগ করে দিলাম, এস এর সাথে পি যোগ করে দিলাম, এস পি। আর আমরা জানি পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব আঁকতে হয়। এখানে নিয়ামক রেখা কিন্তু এই যে লাল দিয়ে আমি নিয়ামক রেখাটা আগে এঁকে নিয়েছিলাম, এটাকে আরেকটু বর্ধিত করে দেই, নিয়ামক রেখাটাকে আরেকটু উপরের দিকে তুলে দেই, কারণ এই রেখার উপর লম্ব আঁকতে হবে। তাহলে এই নিয়ামক রেখাটাকেও একটু উপরের দিকে তুলে দেব, আর এই অক্ষ রেখাটাকেও উপরের দিকে তুলে দিলাম, এটা ওয়াই অক্ষ, রাইট? আর এই নিয়ামক রেখা আমাদের দরকার হবে না, উপরের দিকে তুলি বা না তুলি দরকার হবে না। পি বিন্দু থেকে এখন আমরা নিয়ামক রেখার উপর একটা লম্ব অঙ্কন করব। ধরো এটা সেই লম্ব, নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব এটা ধরে নাও, হ্যাঁ। আর এটা হলো পিএম। আরেকটা কাজ আমাদের করতে হবে, পি বিন্দু থেকে অক্ষরেখার উপরও একটা লম্ব অঙ্কন করতে হবে। ধরো এই অক্ষটা, এই অক্ষটার একটা নাম দিব আমরা, হ্যাঁ, এই অক্ষটার একটা নাম দেই এম, সি সরি পি এম। তাহলে কি করলাম, মূলত কি কাজ করলাম, অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর পিএম এবং অক্ষরেখার উপর পিএন লম্ব অঙ্কন করেছি, রাইট? এই কাজটুকু কিন্তু করেছি। এবার কিন্তু আমরা অধিবৃত্তের যে মূল যে থিম, অর্থাৎ যে কণিকের যে মূল সংজ্ঞা, সেটাকেই কিন্তু আমরা কাজে লাগাবো। প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু তাই করেছি। পরাবৃত্ত বলো, উপবৃত্ত বলো, সকল ক্ষেত্রে আদর্শ সমীকরণ প্রতিপাদন করার জন্য আমরা কণিকের সংজ্ঞাটাকেই ব্যবহার করেছি। এই ক্ষেত্রেও আমরা কণিকের সংজ্ঞাকে ব্যবহার করব কিভাবে, এসপি ইকুয়াল টু ই ইনটু পিএম, রাইট? এই সূত্রটাকেই কিন্তু আমরা প্রয়োগ করব আসলে, হ্যাঁ। তো এজন্য আমরা এই দিকটা একটু মুছিয়ে দিই, কেননা জায়গার দরকার হবে আমাদের। শুধু এই যে ব্লক করা অংশটুকু আলাদাভাবে দরকার, সিএস ইকুয়াল টু এই, এইটুকু দরকার। আর এদিকে সিজেড ইকুয়াল টু এ বাই ই, এইটুকু দরকার। তো এই অংশ দুইটা আমরা আলাদা করে লিখে রাখি। কোথায় লিখে রাখবো, আর অক্ষ অনুবন্ধী অক্ষ এখন আর বর্ণনা করব না, সো এখানে লিখে রাখি সিএস ইকুয়াল টু এই, এবং আরেকটা হলো সিজেড ইকুয়াল টু এ বাই ই। এই দুইটা তথ্য আমাদের দরকার হবে, সো আমরা আলাদা করে লিখে রাখলাম। বাস, আলাদা করে লিখে রাখলাম, দরকার হবে পরবর্তীতে, তাই লিখে রাখলাম। এখন আমরা এই দুটি মুছিয়ে দিই। এবার আমরা কণিকের যে সংজ্ঞা তা প্রয়োগ করি, কি সেটা, এসপি ইকুয়াল টু ই ইনটু পিএম, তাই তো নাকি? হ্যাঁ, দেখো তাই, এসপি ইকুয়াল টু ই ইনটু পিএম। এখন যদি আমি এসপি দূরত্ব বের করতে চাই, এসপি দূরত্ব যদি বের করতে চাই, পি এর স্থানাঙ্ক আছে, এস এর স্থানাঙ্ক কোথায়? তাহলে এস এর স্থানাঙ্ক আগে আমাদের বের করে নিতে হবে, না হলে এসপি দূরত্ব বের করা সম্ভব নয়। সুতরাং এই এস এর স্থানাঙ্ক যদি বের করতে চাই, মূল বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব আমার দরকার, আর এস কিন্তু এক্স অক্ষের উপর, দেখতেই পাচ্ছ, কাজে এস বিন্দুর কোটি শূন্য। এখন ভুজ বের করতে চাইলে সিএস দূরত্ব দরকার, এই যে সিএস দূরত্ব আমাদের এই, রাইট? কাজে এই এস বিন্দুর স্থানাঙ্ক এই 0, বোঝা গেল তো নাকি? হ্যাঁ, এই যে এস বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিলাম। আর এস বিন্দুর স্থানাঙ্ক কেন দরকার, এসপি দূরত্ব বের করার জন্য। এজন্য এটা আমাদের আগেই করে নিতে হলো। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি, কিন্তু উপকেন্দ্র তো দুইটা, একটা এইটা আর একটা এই যেটা। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে -a0, কারণ এটা মূল বিন্দু থেকে বামে, ওয়াই অক্ষের বামে, রাইট? তো এটা আপাতত সমীকরণের জন্য দরকার হচ্ছে না, আমি সমীকরণের জন্য ওইটা ব্যবহার করছি। আচ্ছা, এখন তাহলে এসপি দূরত্ব কিন্তু আমরা বের করতে পারবো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে, রাইট?
এখন পিএম কি, পিএম এর জন্য একটু কাজ করে যাই, কেননা আমাদের নিয়ামক রেখার সমীকরণ নাই। হ্যাঁ, কাজে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে সূত্র পিএম ইতিপূর্বে করে আসছি, সেটা কিন্তু এখানে করা যাচ্ছে না। সুতরাং আমরা কি করব, দেখো এই যে এই লম্বটা মূলত এঁকেছিলাম, এই কারণে বিকল্প হিসাবে দেখো পিএম দূরত্ব যা জেড এন দূরত্ব তাই। দেখো লক্ষ্য করো, এজন্যই কিন্তু এই লম্বটা আমি অঙ্কন করেছি। তাহলে পিএম এর দূরত্বে, পিএম এর জন্য আমি লিখবো জেড এন, রাইট? এই যে জেড এন দূরত্ব লিখেছি, ওকে। আর এই জেড এন কে যদি আমি সি এর মাধ্যমে লিখতে চাই, জেড এন দূরত্বটাকে যদি আমি সি এর মাধ্যমে লিখতে চাই, কেননা সকল দূরত্ব সি এর মাধ্যমেই আমাদের হিসাব করতে হবে, সি থেকেই হিসাব করতে হবে। সো জেড এন কে যদি আমি সি এর মাধ্যমে লিখতে চাই, তাহলে সি এন প্লাস সিজেড, দেখো জেড এন সি এন মাইনাস সিজেড, রাইট? সি এন, এই যে সি এন এইটুকু, তার থেকে সিজেড বাদ দেবো, তাহলেই জেড এন। তাহলে এখানে আমরা লিখতে পারি ই ইনটু সি এন মাইনাস সিজেড। বুঝতে পেরেছো নিশ্চয়ই, কি বলো? হ্যাঁ, এখন সিএন আসলে কি? সিএন আসলে কি দেখো, ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, ওয়াই অক্ষ থেকে এন পর্যন্ত দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এই যে পি পর্যন্ত দূরত্ব, তার মানে পিএম একই না? তার মানে এই দূরত্বটুকু কি পি বিন্দুর ভুজ না? দেখো তো, ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ রেখা থেকে, সরি ওয়াই অক্ষ রেখা থেকে না, এটা হলো আমাদের জেড এটা পিএম, কিন্তু আমি বলবো ওয়াই অক্ষ থেকে রেখা থেকে দূরত্ব কিন্তু এতটুকু, এই যে এই ওয়াই অক্ষ থেকে রেখা থেকে পি বিন্দুর দূরত্ব, দ্যাট ইজ এক্স, এইটুকু কিন্তু এই যে কি সিএন, রাইট? কাজে সিএন ইকুয়াল টু কিন্তু আমি লিখতে পারবো এক্স, সিএন ইকুয়াল টু লেখা যাবে এক্স। বুঝতে পেরেছো কিনা? সিএন ইকুয়াল টু এক্স। আচ্ছা, তাহলে আমি যদি এটা এক্স লিখি, ই ইনটু এক্স মাইনাস সিজেড দূরত্ব, আমাদের মনে হয় সিজেড দূরত্ব বের করেছি এ বাই ই, তাহলে এটা হলো এ বাই ই, রাইট? ডান পাশের কাজ শেষ, বাম পাশে কি এসপি, তো এস এবং পি দুইটা বিন্দুর দূরত্ব দেওয়া আছে, সুতরাং এসপি দূরত্ব কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এটা পরে লিখি, আমি দেখি আসছি একবারে, এসপি টা আগে বের করি, এসপি, তার মানে এস আর পি বিন্দু দূরত্ব, লক্ষ্য করো এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস y minus 0 whole square, that is y square, এইটুকুর উপরে রুট দিলেই হবে, কিন্তু আমি আচ্ছা রুট দিয়ে যাই, রুট দিয়ে গেলাম, ইকুয়াল টু এ পাশে e ইনটু cn ইকুয়াল টু কি ছিল, cn ইকুয়াল টু এই যে cn, তাহলে কি এটা এই যে এই বরাবর যাও, এই যে y অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব যেটা সেটাই cn, তার মানে কি p বিন্দুর ভুজ, তার মানে x মাইনাস c যেটা আমরা জানি a বাই e, রাইট? এবার যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষ বর্গ করলে রুট উঠে যাবে, তাহলে এখানে থাকবে x মাইনাস a হোল স্কয়ার। তো আমরা একবার সূত্র করে যাই, x স্কয়ার মাইনাস 2aex প্লাস a স্কয়ার ই স্কয়ার, বোঝা গেল? প্লাস y স্কয়ার, এই যে প্লাস y স্কয়ার, আমরা উভয় পক্ষে বর্গ করেছি বলে রুট নাই, আর ভিতরটুকু যেখানে সূত্র ভাঙানোর কথা সূত্র বানিয়ে দিয়েছি, ইকুয়াল টু এ পাশেও কিন্তু বর্গ করেছি, রাইট? বর্গ করার কারণে এখানে কিন্তু ই স্কয়ার অবশ্যই, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2ab, দেখো তো 2ab করলে কি হয়, 2a হলো x, b হলো a বাই e, এই যে 2ab, রাইট? এই যে 2ab, তাহলে 2ax বাই e, এটা আমরা যদি একবারে ই স্কয়ার দ্বারা গুণ করে দেই, x স্কয়ারও ই স্কয়ার দ্বারা গুণ করে এখানে করে দেই, একবারে করে দেই, এটা হলো ই স্কয়ার x স্কয়ার, আর এই যে 2ab একেও আমরা ই স্কয়ার দ্বারা গুণন করলাম, তাহলে ই আর স্কয়ার কাটা গিয়ে এখানে ই থাকবে 2ax, তাহলে এখানে থাকবে মাইনাস 2aex, একসাথে না করতে পারলে আলাদা আলাদা ভাবে করবে অবশ্যই, প্লাস এন্ড বি স্কয়ার মানে a স্কয়ার বাই ই স্কয়ার, আর এখানেও কিন্তু ই স্কয়ার বর্গ করাতে তাহলে a স্কয়ার থেকে গেল, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমরা দুই পক্ষ থেকে এই যে মাইনাস 2ax এভাবে কেটে দেখাবো না, জাস্ট বাদ দিয়ে দিলেই হবে মনে মনে। আর আমরা এবার করব কি, চলকগুলোকে এক পাশে নিব আর ধ্রুবকগুলোকে আলাদা আরেক পাশে নিব। মনে করো চলক এখানে আছে কিন্তু ই স্কয়ার x স্কয়ার, আর এই x স্কয়ার ওই পাশে নিব, তাহলে কিন্তু ই স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার, আমরা কিন্তু ওই পাশেরটাই লিখছি, আর এই পাশেরটা পক্ষান্তর করে নিয়েছি, আর এই y স্কয়ার ওই পাশে নিব, চলক ওই পাশে নিব, তাহলে মাইনাস y স্কয়ার, ওকে? এবার দেখো আমি যদি ধ্রুবকগুলোকে এই পাশে আনি, ধ্রুবকগুলোকে এই পাশে আনবো, তো এই পাশে তো ধ্রুবক একটা আছেই, সেটা রয়ে যাক এই পাশেই, রাইট?
আর ওই পাশে একটা পক্ষান্তর হলে মাইনাস এ স্কয়ার, এমনটি কিন্তু। ওকে, এবার দেখো আমি যদি এক্স স্কয়ার এখানে কমন নেই তাহলে কি হয়, স্কয়ার মাইনাস 1 ইনটু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এখানে কিন্তু এ স্কয়ার কমন, রাইট? এ স্কয়ার যদি কমন নেই তাহলে হয় স্কয়ার মাইনাস 1। এবার আসো আমরা এই ধ্রুবক পদটা দ্বারা যদি ভাগ করে দেই উভয় পক্ষকে, তাহলে কি স্কয়ার মাইনাস 1 ইনটু এক্স স্কয়ার, একে ভাগ করে দিলাম আমরা এ স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস 1 দ্বারা, রাইট? মাইনাস এই ওয়াই স্কয়ার কে ভাগ করে দিলাম আমরা এ স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু, ও পাশে থাকবে 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে। এবার দেখো স্কয়ার মাইনাস 1 ক্যান্সেল, এক্স স্কয়ার বাই স্কয়ার, এ পাশে থাকে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ও পাশে ওয়াই স্কয়ার বাই, এইটুকু যদি বি স্কয়ার হতো ভালো হয় না? তাহলে সমীকরণটা কিন্তু একদম সহজ হয়ে যায়, সরল হয়ে যায়। কিন্তু এর পাশে কেমন একটা জটিল বিষয় আছে। আচ্ছা, জটিল বিষয়কে সরল করাই তো কাজ। আমরা এইটুকুকে বি স্কয়ার ধরে নিলাম, রাইট? এটুকুকে বি স্কয়ার কিন্তু ধরে নিলাম, পরবর্তীতে ব্যাখ্যা আসে যে বি স্কয়ার এখানে আসলে কি মিন করে। তো আপাতত ধরে নাও যে এইটুকু বি স্কয়ার, এইটুকুর ব্যাখ্যায় আমরা পরে আসবো। এটুকু যদি বি স্কয়ার হয় তাহলে ইকুয়াল টু 1, আমরা কিন্তু অধিবৃত্তের চমৎকার একটা সমীকরণ পেয়ে গেছি, যাকে অধিবৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়। তাহলে এখানে এই যে আদর্শ সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু এই বি স্কয়ারকে বি স্কয়ার ধরে নিয়েছি আমরা এ স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস 1, এটা দিয়ে, রাইট? এটার একটা ব্যাখ্যা থাকা দরকার যে কি হলো আসলে। হ্যাঁ, এটাকে কেন এইভাবে ধরে নিলাম, শুধু ধরে নিলাম তাই সরল হয়ে গেল, সমীকরণটা খুব সহজ হয়ে গেল। কিন্তু এটাকে কেন ধরে নিলাম তোমরা লক্ষ্য করো, অধিবৃত্তের শেপ কিন্তু এটা আর এটা। অধিবৃত্ত এক্স অক্ষকে সেট করেছে এ ডট বিন্দুতে, কিন্তু ওয়াই অক্ষকে সেট করে নাই, রাইট? ফলে আর অক্ষ, এক্স অক্ষ বরাবর আর অক্ষকে কিন্তু সেট করেছে, কিন্তু অনুবন্ধী অক্ষকে ছেদ করে নাই। আসলে এইখানে বি বলতে যেটুকু মিন করে, মনে করো এই মূল বিন্দু থেকে এইটুকু ধরো বি, এই অংশটুকু, এইটুকু হলো বি, আর এইটুকু হলো মূলত বি। তাহলে এটাকে যদি আমি বি বলি আর এইটাকে, এই বিন্দুটাকে যদি বি ডট বলি, দ্যাট ইজ বি ডট ইকুয়াল টু কিন্তু 2b, যাকে বলবো আমরা অনুবন্ধী অক্ষ। আসলে দেখো উপবৃত্তের ক্ষেত্রেও তাই ছিল, শীর্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা ছিল বৃহৎ অক্ষ, আর কেন্দ্রগামী অর্থাৎ ওয়াই অক্ষ বরাবরই ছিল মানে ক্ষুদ্র অক্ষ। এখানে যেটা অনুবন্ধী অক্ষ বলছি, ক্ষুদ্র অক্ষ বলতে পারছি না। আরেকটা বিষয় হলো, লক্ষ্য করো যে এটাকে আসলে আমি যদি বি এখানে ধরি, বি ডট এখানে ধরি, এটা কতটুকু যৌক্তিক হয়, লক্ষ্য করো ই কিন্তু একের চেয়ে বড়, রাইট? অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান একের চেয়ে বড়, তাহলে অবশ্যই স্কয়ার একের চেয়ে বড়, ফলে স্কয়ার মাইনাস 1 একটা ধনাত্মক সংখ্যা, এবং যেটা একের চেয়ে বড়, রাইট? এই যে স্কয়ার কিন্তু একের চেয়ে বড়, কাজেই এটা কিন্তু স্কয়ার মাইনাস 1, স্কয়ার যদি একের চেয়ে বড়, তার থেকে এক বিয়োগ করলে নিশ্চয়ই এটা একটা ধনাত্মক সংখ্যাই থাকবে, আর তার সাথে এ স্কয়ার গুণন, কাজেই এই পুরোটা কিন্তু একের চেয়ে বড় এবং সেটা এর চেয়ে বড়। কাজে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অধিবৃত্তের ক্ষেত্রে আর অক্ষের চেয়ে অনুবন্ধী অক্ষ বড়, দৈর্ঘ্যে বড়, আর অক্ষের চেয়ে অনুবন্ধী অক্ষ দৈর্ঘ্যে বড়। বুঝতে পারলে কিনা? হ্যাঁ, এজন্যই কিন্তু দেখো এখানে সি এ দূরত্ব অপেক্ষা সিবি দূরত্ব অনেক বেশি নিয়েছি, আর একটু কম নিতে পারতাম, যে অনুমান করে ধরে নিয়েছি। তো আমাদের শুধু জানা থাকলে হবে যে সি এর চেয়ে সিবি দূরত্ব বড়, তার মানে অধিবৃত্তের ক্ষেত্রে আর অক্ষ অপেক্ষা অনুবন্ধী অক্ষ বড়। এখন কথা হলো, এই অধিবৃত্তটা আমরা কিন্তু এক্স অক্ষের প্রতিসম ধরে নিয়ে করেছি, এই অধিবৃত্তের আর অক্ষ এক্স অক্ষ বরাবর ধরে করেছি, তাতে আমাদের আদর্শ সমীকরণ এসছে এটা। যদি এমন হয় যে অধিবৃত্তটা ওয়াই অক্ষের প্রতিসম, তার মানে আর অক্ষটা ওয়াই অক্ষ বরাবর, তখন কিন্তু এই সমীকরণটা দাঁড়াবে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1, এমনটি কিন্তু হবে তখন সমীকরণটা আসবে, তখন এরকম কিন্তু। বুঝতে পারলাম তো নাকি? হ্যাঁ, আমরা অধিবৃত্তের মোটামুটি আদর্শ সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে এই অধিবৃত্তের যে মৌলিক যে সকল তথ্য আছে, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, কেন্দ্রবিন্দু, দিকাক্ষ, উপকেন্দ্রিক লম্ব,
আর অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য ইতিমধ্যে জানা হয়ে গেছে, এগুলি বের করাটাই হচ্ছে আমাদের পরবর্তী কাজ।